বিডিআর হত্যাকাণ্ডের বিচারে পুনঃতদন্ত অবশ্যই হতে হবে আর সেটি দ্রুতই হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে একথা জানান তিনি। সীমান্ত দিয়ে যেন কোনো অবৈধ সম্পদ ঢুকতে না পারে সেজন্য জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সীমান্তে যেন কোনো ধরনের ছাড় না দেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। সেই সাথে পুলিশ ও বিজিবির আমূল পরিবর্তন হয়েছে উল্লেখ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। ক্রিমিনালকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, সে যত প্রতাপশালী হোক না কেন, কিন্তু তাকে কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। আপনারা জানেন অনেক সময় আগে হইতেও যে প্রতাপশালী ক্রিমিনালরা পার পেয়ে যেত, বাট এখানে কোনো প্রতাপশালী ক্রিমিনালও পার পাবে না। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির বক্তব্য দেওয়ার অধিকার আছে। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, এটা তাদের যৌক্তিক দাবি। সরকারও নির্বাচন চায়, তবে সরকার আগে সংস্কার করতে চায়, পাশাপাশি নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে। নির্বাচন নিয়ে বিএনপির দাবি অমূলক নয়। সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সেন্ট মার্টিন রক্ষা ও পর্যটন একই সঙ্গে সমন্বয় করছে সরকার। সেন্ট মার্টিনে নভেম্বরের দিনে গিয়ে দিনেই ফিরতে হবে, আর ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক সর্বোচ্চ 2000 পর্যটক রাত্রি যাপন করতে পারবেন। এসব তথ্য জানিয়েছেন প্রাণী সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, শুধু মানবাধিকার নিয়ে কথা বললেই হবে না, বন্য প্রাণীর অধিকার নিয়েও সচেতন হতে হবে। সেন্ট মার্টিনটা বাঁচাবো, একই সাথে পর্যটনটাও বাঁচাতে হবে। এখন পর্যটনটা আমরা কিন্তু নিষেধ করিনি, আমরা বলেছি নভেম্বর মাসে দিনে চলে আসতে হবে। এটা কিন্তু পর্যটন ব্যবসার সাথে যারা জড়িত তারাও জানেন যে কিছু পর্যটক দিনে চলে আসে, এটাও সত্য। ডিসেম্বর জানুয়ারিতে আমরা বলেছি রাত্রি যাপন করতে পারবে, সেখানে গড়ে দিনে সর্বোচ্চ 2000-এর বেশি পর্যটক যেতে পারবে না। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে দেয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের আবেদনের প্রেক্ষিতে রোববার এ বিষয়ে 2টি লিভ টু আপিলের উপর শুনানির জন্য আগামী 10 নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কায়সার কামাল। এদিন দুপুরে হাইকোর্ট বিভাগীয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে নিজ খরচে পেপার বুক তৈরির আবেদন করা হয়। পরে হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করেন। পেপার বুক তৈরি হলে আপিল শুনানি অনুষ্ঠিত হবে। যদিও 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর এই 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি। রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে মোহাম্মদ ফজলুর করিম নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার সকালে তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও চকবাজার থানার এসআই মোহাম্মদ হাসানুর রহমান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 1 সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে আটক করা হয়। কারণ আমরা ওনার সাথে কথা বললে উনি শুধু ওকালতনামায় দস্তরটা করতে পারেন, আর কোনো কথা আমরা বুঝাইতে পারি না, উনিও আমাদেরকে বুঝাইতে পারে না। এখন তদন্ত কর্মকর্তা নিয়ে এই রিমান্ডে নেওয়ার পরে ওনার থেকে কী জিজ্ঞাসা করে কী তথ্য উদ্ঘাটন করবে এইটা বোধগম্য না। এটা আমরা কোর্টকে এটা বলেছিলাম। তদন্তকারী কর্মকর্তার এই দরখাস্ত এবং মামলার গুণাগুণ এবং এজাহারের বর্ণনা বিষয়টি পর্যালোচনা করে এই আসামি 2জনকে অত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে। 22 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে মধ্যরাত থেকে ইলিশ সহ অন্যান্য মাছ শিকারে নদীতে নেমেছেন জেলেরা। দর্শক ভোলা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন, জেলেদের জালে মাছ কেমন ধরা পড়ছে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সদা মা ইলিশ রক্ষা এবং মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে 18 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত যে
22 দিনের নিষিদ্ধ বলার 190 কিলোমিটার সহ দেশে যে 6টি অভয় আশ্রমে মাছ ধরার উপরে মৎস্য বিভাগ যে 22 দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেটি কিন্তু গতকাল মধ্যরাতের পর থেকে শেষ হয়ে যাওয়া হয়। কিন্তু মধ্যরাতের পর থেকে ভোলার যে জেলেরা রয়েছে তারা কিন্তু হাক ডাক বাজিয়ে কিন্তু নদীতে এবং সাগরে মাছ শিকারে কিন্তু তারা নেমেছে। আজ সকালবেলা কিন্তু তারা সারা রাত মাছ শিকার করে সকালবেলা কিন্তু মাছ ঘাটগুলিতে মাছ শিকারে তারা এসেছে। তো আমি কিন্তু আছি এখন ভোলার একটি মৎস্য ঘাটে সকাল থেকে আমি যেমনটি ঘুরে দেখেছি যে প্রথম দিন কিন্তু জেলেরা যে হাক ডাক বাজিয়ে মাছ শিকার করতে এসেছেন তেমন একটি কিন্তু তারা মাছ শিকার করতে পারেনি। তো আমার সাথে কিন্তু এখানে একজন মৎস্য ব্যবসায়ী রয়েছে এই মৎস্য ঘাটটিতে। সেই মৎস্য ব্যবসায়ীর কাছে আমি জানতে চাইবো যে আপনারা এই যে 22 দিন নিষেধাজ্ঞা পরে যে জেলেরা মাছ শিকার করতে নেমেছে সকাল থেকে কি রকম মাছ পেয়েছে এবং আপনারা কি রকম মাছ ক্রয় করতে পেরেছেন? 22 দিন নিষেধাজ্ঞা পরে ইলিশ একবারই কম, মেঘনাতে কোনো ইলিশ নাই, আগের তুলনায় অনেক কম। যেমন 22 দিন অভিযানের আগে যে ইলিশ ছিল ওনার 100 ভাগের 1 ভাগ ইলিশ এখন পাওয়া যাচ্ছে না। সারা রাত্রে জেলেরা নদীতে মাছ ধরছে, তুলনামূলক তাদের তেলের টাকা হয় না, এই পরিস্থিতি এখন আছে। জি সদা যেমনটা বলছিলেন যে আজকে প্রথম দিনে কিন্তু জেলেরা মাছ শিকারে গেলেও কিন্তু যে পরিমাণ মাছ পাওয়ার কথা ছিল তারা কিন্তু তেমন একটি মাছ কিন্তু তারা পায়নি, বিধায় কিন্তু জেলেরা কিন্তু একটু হতাশ অবস্থায় রয়েছেন। অন্যদিকে মৎস্য বিভাগ আমাকে যেমনটা জানিয়েছেন যে এবার কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এছাড়া নদীতে পানির চাপ কিন্তু ভালো থাকায় জেলেরা তাদের যে কাঙ্ক্ষিত আশা 22 দিনে বসে থাকার পরে তারা যে কাঙ্ক্ষিত আশা নিয়ে নদীতে যাবে তাদের সে আশা পূরণ হবেও কিন্তু মৎস্য বিভাগ এমনটা কিন্তু জানিয়েছেন। কিন্তু প্রথম দিনে কিন্তু তেমন একটা চিত্র দেখা যায়নি সদা। তো এই ছিল ভোলা থেকে 22 দিনের নিষেধাজ্ঞার পর আমার সর্বশেষ খবর মাছ শিকার নিয়ে। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে জেলেদের মাছ ধরার সর্বশেষ সংবাদ শুনছিলাম আমাদের সহকর্মী আরিফ হোসেন লিটনের কাছ থেকে। এবারে অন্যান্য প্রসঙ্গ। পদ্মা সেতু টোল প্লাজার পাশে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এ নিয়ে গুরুতর আহত 4 জনই মারা গেলেন। রবিবার রাত 9:15টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকার শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আরমান ঢালি, খিদির মাতবর, নাবিল ফরাজি ও সাইম মাতবর। পুলিশ জানায় উপজেলার নওডোবা পদ্মা সেতু টোল প্লাজা এলাকার শেখ রাসেল ক্যান্টনমেন্টের পাশের সড়কে একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনায় প্রথমে গুরুতর আহত হয় 4 জন। শুরু হয়েছে সুন্দরবনের দুবলার চরের শুটকি তৈরির মৌসুম। শুটকি পল্লীতে ফের শুরু হবে কর্মব্যস্ততা। জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে মৎস্য আহরণে সমুদ্রে যাত্রা করছে জেলেরা সমুদ্রে মৎস্য আহরণকে ঘিরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। বাগেরহাট জেলা প্রতিনিধি রিফাত আল মাহমুদের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দুবলার চর বাংলাদেশ অংশের সুন্দরবনের দক্ষিণে, কটকার দক্ষিণ পশ্চিমে এবং হিরন পয়েন্টের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি দ্বীপ, যা চর নামে হিন্দু ধর্মের পূর্ণস্থান, রাসমেলা এবং হরিণের জন্য বহুল পরিচিত। দুবলার চরে তৈরি হয় জেলে গ্রাম। মাছ ধরার সঙ্গে চলে শুটকি শুকানোর কাজ। বর্ষা মৌসুমে ইলিশ শিকারের পর বহু জেলে 5 মাসের জন্য সুদূর কক্সবাজার, চট্টগ্রাম সহ বাগেরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা থেকে ডেরা বেঁধে সাময়িক বসতি গড়ে সেখানে। এই কমাস তারা মাছকে শুটকি বানাতে ব্যস্ত থাকেন। এখান থেকে শুটকি পাইকারি বাজারে মজুত ও বিক্রয় করা হয়। শুধুমাত্র সুন্দরবনের উপর নির্ভরশীল হওয়ার কারণে ও নানা প্রতিকূলতায় ভাগ্যের চাকা ঘোরাতে পারেনি জেলে পরিবারগুলো, বরং দিন দিন তাদের অবস্থার অবনতি ঘটেছে। ক্রমবর্ধমান ক্ষতির মুখে ইতোমধ্যে পুঁজি ও জাল নৌকা হারিয়ে পেশা ছেড়েছেন অনেকেই। আমরা যাতে নিরাপত্তাভাবে জাল টাল বাঁধতে পারি, কোনো লোকজনের ক্ষয়ক্ষতি না হয়, সেই কাজে আমাকে সরকার আমাকে এবারে খেয়াল রাখবে। এই বছর 4-5 বছরের মধ্যে হতে পায়নি, আর এই বছর কি হবে কিনা সে ওরাই করতে পারে। জেলেরা বলছেন চড়া সুদে টাকা নিয়েছেন তারা। ঋণ আর সুদের বোঝার দুশ্চিন্তা মাথায় নিয়েই 5 মাসের এক অনিশ্চিত জীবন শুরু করতে চলছেন তারা। ব্যাংকে ঋণ আছে, কিস্তির টাকা আছে, বিভিন্ন কায়দায় ধার দেনা করে। অধিকাংশ শতকরাই 90% লোকই ধার দেনা করে।
গত শুটকির মৌসুমে দুবলার চর থেকে রাজস্ব আদায় হয়েছিল 6.5 কোটি টাকার মতন। বন কর্মকর্তা বলছেন এবারও 6.5 থেকে 7 কোটি টাকার মতো রাজস্ব আদায়ের প্রত্যাশা করছেন তারা। এবারও টার্গেট আছে আমাদের 6.5 থেকে 7 কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে আমরা আশা করি। সুন্দরবনের একটি সিঙ্গেল গাছও তারা যেন না কাটতে পারে সেটা আমরা এনশিওর করব। সেটা পুণ্যার্থী হোক, জেলে বাওয়ালি হোক, যারা আছে সুন্দরবনের একটি সিঙ্গেল গাছও তারা ইউজ করতে পারবে না। আতিকুর রহমান তিতাস, মাইটি। সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা নিরসনের একমাত্র মাধ্যম প্রাণসায়ের খাল। খালটি খননের কয়েক বছর যেতে না যেতে আবারও পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। খালের দুই ধারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অসচেতনতা আর কর্তৃপক্ষের অবহেলার কারণে খালটির এমন পরিণতি হয়েছে বলে দাবি সচেতন মহলের। তবে সম্প্রতি শহরের সৌন্দর্য বর্ধনে খালটি পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট জানাচ্ছেন শামস তাবলিজ উচ্ছ্বাস। সাতক্ষীরার বুক চিরে বহমান এই খালটির নাম প্রাণসায়ের খাল। 1850 সালের দিকে জমিদার প্রাণনাথ রায় চৌধুরী নদীপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা ও শহরের শ্রীবৃদ্ধির জন্য খনন করে খালটি। এই প্রাণসায়ের খালকে ঘিরেই গড়ে উঠেছে সাতক্ষীরা শহর। তবে অযত্ন আর অবহেলায় বর্তমানে খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। গরু ব্যবসায়ী আছে, মুরগি ব্যবসায়ী আছে, মৎস্য ব্যবসায়ী আছে, তাদের অত্যাচারে এই খালটি পুরো বন্ধই হয়ে গেছে। যখন পানি একটু কমে আসে আমরা আর কি গন্ধে টিকতে পারি না। খাল ভরাটে যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত তাদেরকে জরিমানা সহ সাজার আওতায় আনার দাবি স্থানীয়দের। জরিমানা বা একটা শাস্তির মধ্যে নিয়ে আসলে আমার মনে হয় এই জায়গাটা সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব। বিভিন্ন কর্তারা আমাদেরকে স্বপ্ন দেখান যে রাস্তার দুই ধার দিয়ে ওয়ার্কওয়ে হবে, সকালে আমরা হাঁটতে পারবো, সুন্দর লেক হবে, কিন্তু সেটা আসলে বাস্তবে রূপ নেয় না। প্রতি বছর নামমাত্র খালটি পরিষ্কার করা হলেও সারা বছর খালটি ময়লার স্তূপে পরিণত হয়ে থাকে। খালটি সচল থাকলে শহরের জলাবদ্ধতা নিরসন হবে বলে মনে করেন সচেতন মহল। অনেকটা লোক দেখানো ভাবেই একটা অনুষ্ঠান করেন, এরপরে আবার যা তাই হয়ে যায়। আমরা আশা করি যে সাতক্ষীরার বর্তমানে যে জলবদ্ধতা কাজ করছে শহর এবং উপশহর এলাকায়, সেটার ক্ষেত্রেও এই প্রাণসায়ের খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো এই খালটি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং দেখতে সুন্দর হয় তাহলে শহরের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণ কাজ যতক্ষণ না পর্যন্ত সমাপ্ত না হবে ততক্ষণ যুবদল প্রশাসনের পাশে থাকবে ইনশাআল্লাহ। সম্প্রতি খালটি পরিষ্কার পরিচ্ছন্ন ও উচ্ছেদ অভিযান উদ্বোধন করেছে সাতক্ষীরা জেলা প্রশাসক। এ সময় তিনি খালের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ সৌন্দর্য বর্ধনের আশ্বাস দেন। একটা বিনোদনের জায়গা নেই, হাঁটার জায়গা নেই। আমরা যদি দুধারে যদি এরকম ওয়াকিং করে দিই এবং দৃষ্টিনন্দন করে দিই তাহলে সব শ্রেণীর মানুষ এই খালের দুধারে এসে তারা হাঁটতে পারবে। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা স্থায়ী উদ্যোগ গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সাতক্ষীরাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বেনাপোল খুলনা মোংলাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় 2 কেজি 760 গ্রাম কোকেন এবং 1 কেজি 692 গ্রাম হিরোইন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। রবিবার যশোর 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিমের নির্দেশে বিজিবির একটি টহল দল বেনাপোল রেল স্টেশনে বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে কোকেন ও হেরোইনের চালানটি উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল রেল স্টেশনে বেনাপোল খুলনা মোংলা রুটে চলাচলরত বেতনা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রেনের মধ্যে সন্দেহভাজন একটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে থেকে 1,38,00,000 টাকা মূল্যের কোকেন ও 33,84,000 টাকা মূল্যের হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। এবারে আমাদের কৃষি। সম্প্রতি আকস্মিক বন্যায় কুমিল্লা জেলায় অন্তত 50,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায়। জেলার বড় সবজির ভান্ডার হিসেবে পরিচিত গোমতীর চর বন্যার পানিতে তলিয়ে যায় অন্তত 2,000 হেক্টর সবজির ফসল। গোমতী চরের কৃষকরা শীত মৌসুমকে সামনে রেখে নানা রকম সবজির চাষ করে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। কুমিল্লার গোমতী চর ঘুরে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আবু মুসা। কুমিল্লার গোমতীর চরে এখন শীতের সবজি রোপণ ও মাটি চাষে ব্যস্ত সময় কাটছে স্থানীয় কৃষকদের। এসব জমিতে রোপণ করা হয়েছে ফুলকপি, বাঁধাকপি, মূলা, লাল শাক সহ নানান জাতের সবজি।
চরের জমিতে ফসলের আবাদ করেই জীবিকা নির্বাহ করেন নদীপাড়ের বেশিরভাগ কৃষক। ধার দেনা করেই সবজির চাষ করে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। সব ডিব্বা গেছে, যা ফসল ছিল সব নষ্ট হয়ে গেছে। অনাবার মানুষের নতুন করে আলু, মূলা, লাউরা আইডিয়া অনেক কিছু লাগাইতেছে। বিভিন্ন জায়গা থেকে টাকা হাওলাত বরাত নিয়ে তারা আবার ফসল করতেছে। অনেক টাকা আমরা লস হয়েছে। বন্যার পানি যাওয়ার পরে আবার শাকসবজি করতেছি। কৃষি বিভাগ বলছে বন্যার পানি নেমে যাওয়ার পর চরের কৃষকরা শীতের সবজি চাষের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকে বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ সহ নানান ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। সকল ফসল কিন্তু মানুষের ধ্বংস হয়ে গেছে। আমরা ধানের বীজ দিয়েছি রোপা মানে 29,800 কৃষককে, এবং এর পরবর্তী সময় আমরা উপসি সবজির বীজ, তারপরে হাইব্রিড সবজি বীজ, আগাম রবি ফসল সহ নানা বিষয় ফসল নিয়ে প্রায় 2 লক্ষ কৃষককে প্রণোদনা দেওয়ার কার্যক্রম আমরা চলমান রেখেছি। এটা চলছে। বন্যায় ক্ষতি না হলেই এ সময় গুমতি চরের উৎপাদিত সবজি সরবরাহ হতো বাজারে। কৃষকরা আর্থিকভাবে লাভবানের পাশাপাশি সুবিধা পেতেন কুমিল্লার সবজির বাজারের ক্রেতা বিক্রেতারাও। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। দর্শক, সংবাদ শেষ করব সড়কবিহীন এক গ্রামের খবর দিয়ে। নির্দিষ্ট কোনো সড়ক নেই, তাই চলাচল করতে হয় কারো বাড়ির উঠোন বা অন্যের জমির আইল দিয়ে। এতে বছরের পর বছর ভোগান্তিতে ফরিদপুরের সালথার ভল্লভদী ইউনিয়নের সোনারাঙ্গা গ্রামের মানুষ। দ্রুত সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। প্রতিনিধি শফিকুল ইসলাম জনি রিপোর্ট। মাঠ জুড়ে সবুজ আর সোনা ফসলে মোড়া গ্রামটির নাম সোনারাঙ্গা। ফরিদপুরের সালথার বল্লভদী ইউনিয়নের ফসলি মাঠে দীর্ঘ 2 যুগ আগে গড়ে ওঠা ছোট্ট গ্রামটিতে রয়েছে বিদ্যুৎ সংযোগ, আছে পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব আর ভালোবাসা, শুধু নেই চলাচলের নির্দিষ্ট পথ। গ্রামে কোনো বিদ্যালয় না থাকায় দীর্ঘ মাইল পায়ে হেঁটে শিশুদের যেতে হয় স্কুলে। এতে শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করে দূরের স্কুলে পাঠাতে সংশয়ে অভিভাবকরা, আবার অনেকে ভর্তি হয়েও ক্লাসে অনিয়মিত। বেশি পানি কাদা হয় তাহলে আমাদের স্কুলের কামাই দিতে হয়, যেতে পারি না। বর্ষার সময় আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। রাস্তা দেন তৈলি সবাই ভালো মতো পড়া পারবি। সব জায়গায় রাস্তা আছে, খালি আমাকে যায় রাস্তা নাই। সম্পূর্ণ কৃষি নির্ভর গ্রামটিতে যোগাযোগের সড়ক না থাকায় কৃষি পণ্য নিয়ে বিপাকে গ্রামের 20টি পরিবারের প্রায় শতাধিক মানুষ। সড়ক না থাকায় কেউ আত্মীয়তাও করতে চায় না এখানে। এমত অবস্থায় একটি সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। তো ছেলে মেয়ে বড় হয়েছে, রাস্তাঘাট নাই, এখন তো লাগেই। বাড়ি পথে যা আসরে কয় ঠ্যাং ভেঙে দিব। ফসল নিয়ে যাওয়া আসা যেরকম কষ্ট, একটা গর্ভবতী মহিলা নিয়ে যাওয়া সেরকম কষ্ট। তাহলে আমরা একটা গাড়ি আইনে যে নিব, একটা উদ্ধার করবো, সেই ক্ষমতা পাবে না। একজনে আত্মীয়তা করে দূর ওই গ্রামে আত্মীয় করে, ওখানে রাস্তা নাই, ঘাট নাই, ও জায়গা যায় কিনা। গ্রামবাসীর অভিযোগ, শুষ্ক মৌসুমে তারা কোনোভাবে চলাচল করতে পারলেও বেশি বিপাকে পড়েন বর্ষাকালে। তখন যোগাযোগের একমাত্র ভরসা শুধুই নৌকা। বর্ষার সুবিধা যদি পানি হয়, নৌকা ডুঙ্গায় পার হই, আর না হলে তো ভিজে ফুড়েই যায়। যদি কোনো মারাত্মক অবস্থা হয় তাহলে মানে চকির পাড়েটা খাটো করে শোয়াই নেওয়া লাগে। গ্রামবাসীর দাবি, পার্শ্ববর্তী গ্রামে যুক্ত হতে তাদের দরকার মাত্র 100 মিটার পথ। অন্যদিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা জানালেন, ইচ্ছে থাকলেও সরকারি হালটের অভাবে এখানে সড়ক নির্মাণ সম্ভব হচ্ছে না। যে জায়গা থেকে সহজে যাতায়াত করতে পারে এই জায়গাটি ব্যক্তি মালিকানাধীন, যার ফলে ইতোপূর্বেও সরকারিভাবে এখানে মাটির রাস্তা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তাদের বাধার কারণে সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপরেও আমরা চেষ্টা করব যে, যেহেতু এখানে বৃহৎ জনগোষ্ঠীর একটি স্বার্থ রয়েছে। ফরিদপুরের সালথার প্রত্যন্ত এই অঞ্চলটিতে বাকি সব ধরনের নাগরিক সুবিধা থাকলেও নেই সড়ক যোগাযোগ ব্যবস্থা। এলাকাবাসীর দাবি, একটি সড়কই বদলে দিতে পারে গ্রামটির আর্থসামাজিক উন্নয়ন সহ সার্বিক চিত্র। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।